নাম আমার খুব পছন্দ হয়েছে। ঠেলাঠেলির বাজার, এই ঠেলাঠেলি সারা বাংলাদেশে চলমান। এই ঠেলাঠেলির যে নামটা, এইটার সাথে আমার যে রাজনীতির যে এখন বর্তমান যে পরিস্থিতি 100% মিল, 100% মিল। আমাকে নানান ভাবে ঠেলতেছে। শুনছেন দিন বলছে বিএনপি আওয়ামী লীগ, আর সরকার যখন আওয়ামী লীগ ছিল তখন কমিশনারা বলছে এটা বিএনপি। আবার এখন জেলা কমিটি আমাকে বহিষ্কার করে প্রমাণ করলো যে আমি আসলে বিএনপি ছিলাম, নাহলে বহিষ্কার করলো ঠিক না? ওকে, জেলা কমিটি বুকিয়া একটা সাধারণ সদস্য, আমার কিন্তু দলে কোনো পদ পদবি কিছুই নাই। আমার কি আছে, একটা 10 টাকা সদস্য পদ। এই 10 টাকা সদস্য পদের যে ঝাল, এইটা তারা নিতে পারতেছিল। এই জন্যে তারা পরশুদিন মানে 11 তারিখ রাত্রে করলো, 11 তারিখ রাত্রে আমাকে বহিষ্কারটা করায়া মধুপুরের মিষ্টি সব খাইয়ে ফেলছে, ওদের ঝাল মিটাইছে। আমি থাকা অবস্থায় তো মানে ঝাল মানে সহ্য করতে পারতেছে না। ওই দিন তারা মিষ্টি খাইছে। আমি যদি থাকতাম মধুপুরে, আমিও আমার লোকদেরকে মিষ্টি খাওয়াইতাম। এটা বলছে তো কোনো সমস্যা নাই, কারণ ওনারা যে কাজটা করছে, একটা 10 টাকার সদস্য, এটা যতই ক্ষুদ্র হোক, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী এইটা থেকে বহিষ্কার করতে হলে করতে পারে শুধুমাত্র দলের স্থায়ী কমিটি। দলের গঠনতন্ত্রটা ইয়েতে পাওয়া যায়, ইউটিউবে ইন্টারনেটে পাওয়া যায়। আপনাদের যাদের ছেলে মেয়েদের মোবাইল টোবাইল আছে হয়তো অনেকে আপনারা বুঝবেন না, কিন্তু স্পষ্ট লেখা আছে যে এইটা বহিষ্কার করতে হলে স্থায়ী কমিটি থেকে অনুমোদন করাই নিতে হবে। যদি স্থায়ী কমিটি বৈঠক না ডাকা যায়, সেই ক্ষেত্রে চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটা করতে পারে। তাহলে করে একদিক সারা দেশে যেখানে আমি মনে করি বিএনপির অবস্থা এত ভালো নাই, যেটা তারা দিবা স্বপ্ন দেখতেছে যে কলা গাছ দাঁড়া করে দিলেই নাকি বিপুল ভোটে পাস। আপনার এটা বিশ্বাস হয়? আপনারা ঢাকা ভার্সিটির ফলাফল দেখছেন না? অনেকে নিশ্চয়ই জানেন, ঠিক না? দেখছেন না? কারা পাস করছে? আজীবনে কশ্মিন গেল হাতে জামান পাস করতে পারছে এর আগে? তাহলে সেইখানে এরা করছে। জাহাঙ্গীরনগরে কারা করছে? সুতরাং এই কলা গাছ দিয়ে বিএনপি থেকে পাস করাবেন, ওই চিন্তা ভাবনাটা বাদ দেন। যদি বিএনপি কে ক্ষমতা আসতে হয়, এটা তারেক রহমান সাহেব বলে, কিন্তু আমাদের জেলা কমিটি, আমাদের উপজেলা কমিটিকে তারা বোঝে, তারা মানে না। তারেক রহমান সাহেব নিজে বলতেছেন যে এইবার ইলেকশন সব থেকে কঠিন ইলেকশন হবে। এটা আপনারা শোনেন নাই? এটা তো আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করেছি, কিন্তু ওনারা বিশ্বাস করে নাই। ওনারা এখনো মনে করতেছে বিভিন্ন জেলা উপজেলা দূর থেকে এনে কলা গাছকে দাঁড়া করে দিবে আর পাশ করে যাবে। সেই জিনিস এইবার মধুপুর ধনবাড়িতে হবে না। প্রথম কথা, যে লোকটা বারবার ফেল নাকি পাস করতে পারবে, 25 বছরে একটা বার পাস করতে পারে নাই, আপনি তারে আর কয়টা সুযোগ দিবেন? আপনার সন্তান যদি 5 বার এসএসসি ফেল করে, আপনি তো তার হাল চাষ লাগাই দিবেন নাকি? আবার এসএসসি দেওয়াবেন কোন আশায়? তাহলে বিএনপি সমর্থক যারা আমরা, আমাদের কি এমন ঠেকা লাগছে, বা কার কার কি এমন ঠেকা লাগছে যে তারা তারপরেও সেই রোহিঙ্গা ঘুরতেছে, এই রোহিঙ্গা দাঁড়া করবে। লাভ কি হলো? বিএনপি কি মধুপুরে এমপি চায় না?
সবাই কি চায়? আমার তো মনে কেউ কেউ চায় না। আমার তো মনে হয় কেউ কেউ চায় না, এরা চায় সারা বাংলাদেশ বিএনপি জিতুক, মধুপুরে না জিতুক। আমি নাম বলতে চাই না কারো, কিন্তু আপনারা বুঝে নেবেন যারা অভিশপ্ত, আল্লাহ প্রদত্ত অভিশপ্ত যারা, তারা চায় না যে মধুপুর ধনবাড়িতে বিএনপি থেকে কোনো এমপি আসুক, সারা বাংলাদেশ জিতুক। কারণ এমপি হইলে তো এমপি সাহেব তো লোকজন যাবে, লোকজনের সাথে সংযোগ হবে না, তাহলে সে কিছু উন্নয়ন করবে, এর মতের বাইরে তো একটু উন্নয়ন করে ফেলবে, এটা সে চায় না। এইটা চায় না ওরা কেউ কেউ, আমি বলতেছি কেউ কেউ, বিএনপি নেতাদেরই কেউ কেউ, আপনারা সবাই জানেন কারা। কারণ যে ক্যান্ডিডেট বারবার ফেল, আমি কেন তাকে নিয়ে বারবার চেষ্টা করবো? মধুপুর ধনবাড়ির মানুষের আত্মার কথা তারা বোঝে না, তারা বুঝতে পারতেছে না যে বাইরের লোককে মধুপুর ধনবাড়িতে কোনোদিন মানুষ ভোট দিবে না। আর কিভাবে গ্রহণ করবে মানুষ? মধুপুরের মানুষের কিভাবে গ্রহণ করবে? বারবার ফেল করতেছে, আবার নিয়ে আসতেছে, আবার ফেল, আবার নিয়ে আসতেছে, আবার ফেল, আবার নিয়ে আসতেছে। এই জিনিসটা তারেক রহমান 8টা বছর চলে যাবে না? তাহলে এরপরে আবার এই একই রদ্দিমাল আপনি কয়বার বেচবেন? মানুষ তো কিনতে রাজি না, মানুষ কিনতে রাজি না। আপনি তারে পচা কলা বারবার বাজার নিয়ে আসতেছেন। আগের দিন কালো ছিল, পরের দিন আছে আরেকটু কালো হয় না কলা, পরের দিন আরো কলা হয় না। এই এক জিনিস আপনি আর কয়বার আনবেন? বন্ধ হয়ে গেছে। মধুপুরের মানুষের নাকে এইটা সহ্য করতে পারতেছে না, এরপরে হিরে নিয়ে আপনারা দৌড়াইতেছেন। ভাই, গন্ধ বিক্রি করেন কেন? সুবাস বিক্রি করে মেনে নিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, কি করেন না কেন? আমরা যদি চাই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, তাহলে মধুপুর সিটের মূল্য আছে না? মনে করেন 150টা পাইল, 100 চাই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন, জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসুক, তাহলে আমাদের ওইটাও তো জিততে হবে নাকি? তাহলে এইটা জিততে হলে আমি দেখতেছি রক্তিমালা হচ্ছে না, এইটা নিয়ে আমি কেন দৌড়াবো? বিবেক কাজ করতে হবে না আমাদের? বিবেক কাজ করতে হবে না? আপনি যত বড় পদ নিয়ে আসেন, মধুপুরের বাইরের লোক মধুপুর থেকে কোনোদিন পাস করতে পারবে। আপনি দেখেন 25 বছরের ইতিহাস দেখেন, 91-তে বিএনপির সাথে আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল মাত্র 1995। কথা বুঝতে পারছেন? মানে 2000 ভোটের ব্যবধান, তার মানে সমান সমান নাকি? 73 আবার 73 সারা বাংলাদেশের 3টা সিট বাদে সব পাইল আওয়ামী লীগ। মধুপুরে কিন্তু 7টা সব এমপি হয়ে গেল। ঠিক লোক মার্কা ছিল না, ছিল কি মশাল মার্কা, পাস করছে না? তার মানে মধুপুর সবসময় লোকাল লোক ছাড়া এখানে পাস করানো যায় না। আজকে একবার উপনির্বাচনে পাস করেছিল, কোন ওনার বাড়ি ছিল ধনবাড়ি, ঠিক না? এরপর থেকে দেখেন 91 থেকে আসলো আমাদের বিএনপি কে আসলো সালাম ব্যারিস্টার, না ওখানে 91-তে ছিল আশিক আকবর, কিন্তু যাই পারলো না। বাট ভোটের ব্যবধানটা ছিল মাত্র সামান্য, এই যে 2000 রাফলি 1900 সামথিং 2000। 96 দিকে এলো, আরো বড় বড় লোক নিয়ে এসে মনে করবো কাজ হবে, শৈশবের থেকে সালাম ব্যারিস্টার দলের ভালো লোক নিয়ে আসলো, কিন্তু মধুপুরের মানুষ কিন্তু তাকেও পাস করাইল না, 6-7 হাজার ভোটের ব্যবধানে হেরে গেল। এরপরে 2001-এ আসলো একজন, আপনারা জানেন কি আসলো, এসে ভোটের ব্যবধানটা আরেকটু বাড়লো 44,000, ঠিক আছে? এরপর উনি আবার দাঁড়াইলো 2008-এ, ভোটের ব্যবধান হলো 88,000। জিনিসটা বুঝতে পারতেছেন? হেরে নিয়ে যদি 18 সালে নমিনেশন পাইল না সরকার শহীদের কারণে, কারণ দল খোঁজ দিল দেখলো যে না, এর থেকে সরকার শহীদের সম্ভাবনা বেশি, হেরে দিল, যাই ওটা ভোট হয় নাই। তাহলে এখন যদি আপনার ওই জিনিস আবার নিয়ে আসে আবার দাঁড়া করান, যতই আপনি ওনাকে ধানের শীষ মার্কা দেন, যতই আপনাদের কমিটির লোকজন থাকুক, সাধারণ মানুষের ভোট ছাড়া কারো পক্ষে জেতা সম্ভব না। আমার মতো 10 টাকার কর্মী ছাড়া
কারো পক্ষে জেতা সম্ভব না, মানতে হবে না। 88,000 হয়েছিল। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হোক, আমরা কেউ না দাঁড়াই, উনি দাঁড়াক আর জামাতে ইসলাম দাঁড়াক, ফলাফলটা দেখেন কি হয়। এত বড় রিস্ক আমরা নিতে পারি? এত বড় রিস্ক আমরা নেওয়া ঠিক হবে? বসে থেকে নেওয়া ঠিক হবে না, কারণ আমরা আমাদের এই দলটাকে ভালোবাসি। এই দলেরই কিছু লোক আমার কাছে গিয়ে বললো যে আপনি আসলে হইতে হবে। আমি তো রাজনীতি করি, সত্য যেটা, সদস্যপদ ছিল, কিন্তু আমি তো রাজনীতি আসলে করি নাই ভাই। জটিল প্যাচ, এটা দেখেন আমি কত কিছু জটিল তারা খেলতেছে। এই খেলায় তো আমি অভ্যস্ত না, খোলামেলা কথা বলতেছি, এই খেলায় আমি অভ্যস্ত না। কিন্তু তারপরেও সবার অনুরোধে আমি আসলাম। আসার পরে আমি তো বললাম এখন এই খেলায়, এখন যখন আমি তো একজন সৈনিক, আমি একজন মানে যুদ্ধ সাইডে ট্রেনিং করতে আসি নাকি, আমি যখন নেমে গেছি, আমার সাথে হাজার হাজার নেতা কর্মী নেমে গেছে, তখন আসলে পিছপা হওয়ার কোন সুযোগ নেই। কারণ আমরা এই সিটটাকে তারেক রহমানের সাহেবের হাতে তুলে দিতে চাই। ওনাকেও এইসব ব্যাপারে অনুরোধ করবো, খোঁজ খবর নিয়ে এইবার যেন নমিনেশন গুলো দেন। কারণ উনি যে কথাটা বলছেন সেটাই আমি বলি, এইবার ইলেকশন হবে সব থেকে কঠিন, সব থেকে কঠিন। যদি সিলেকশনে ভুল করেন, যদি নমিনেশনে ভুল করেন, তাহলে দেখবেন বিএনপির অবস্থা ভালো হবে। আমি ভালো, কিন্তু বিএনপি কি সব খারাপ লোক? বহু ভালো লোক আছে, বিভিন্ন জায়গায় বহু ভালো লোক আছে। তাদেরকে যদি বেছে বেছে, ঠিক জিয়াউর রহমান যে কাজটা করছিলেন, বিভিন্ন সেক্টর থেকে ভালো ভালো লোকগুলোকে নিয়ে দলের বড় বড় পদ দিয়ে দিছিলেন। আজকে এই জন্য বিএনপিটা আজকে পর্যন্ত টিকে আছে, ঠিক না? একইভাবে তারেক রহমান সাহেব, আমি নিশ্চিত উনি তারই সন্তান নাকি, উনিও একইভাবে ভালো ভালো লোকগুলাকে দেখে দেখে বেছে বেছে নমিনেশন দিবেন। এবং তাহলেই শুধুমাত্র, কারণ উনি নিজে তো বুঝেন, ওনাকে যদি দেশের ভালো করতে হয়, ওনাকে শক্তভাবে ওই কেন্দ্রে বসতে হবে, ওই দায়িত্ব যে জায়গাটা ওইখানে বসতে হবে না? তাহলে আমাদের মতো লোকগুলাকে ওনার খুঁজে বের করতে হবে। আসলে আমরা সবাই সার্ফেস আছি, আমরা সবাই আলটিমেটলি দেশটাকে ভালোবাসি, সবাই আমরা সার্ফেস আছি, সবাইকে উনি দেখতে পাচ্ছে। এইখান থেকে পিক করে করে শুধু নমিনেশনটা যদি দেয় তাহলে দলের জন্য ভালো, আর যদি নাও দেয় কোনো কারণে, যদি নাও দেয় কোনো কারণে, সেই সিদ্ধান্ত আমি এখন নিব। কারণ আমি আশাবাদী মানুষ, আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যাতে দল থেকে ভালো ভালো লোক, শুধু আমার এখানে যদি অন্য কেউ আছে আমার থেকে ভালো, তাকেও দিক, সমস্যা নাই। যাকে দ্বারা ধানের শীষ পাস করানো সম্ভব তাকেই যেন নমিনেশন দেওয়া হয়। বারবার ফেল করার লায়াবিলিটি, মানে বারবার ফেল করার মতো মন ভাঙার কাজ আমরা বিএনপি করতে চাই। কেন করবো? আপনি বারবার ফেল আর বারবার ফেল আপনাকে আমরা দিব, এইটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। ঘর হারা মানুষ সব থেকে কি, ওনার নিজের জায়গায় কিন্তু উনি করতে পারে নাই, পারছে? ওনার নিজের জায়গায় উনি চেষ্টা করুন, তাহলে বুঝতাম। কিন্তু ওনার নিজের জায়গায় না পেরে বারবার মধুপুরে এসে বারবার ফেল। এই বারবার ফেলের মানে জাতাকল থেকে আমরা মুক্তি চাই, নাকি চাই না? আপনারা কি চান? মুক্তি চান নাকি চান? হাতুটান দিকে কে চান? বাবরেরা ইনশাল্লাহ। ওকে, আপনার আসলে আমরা কি চাই? যেমন আমি রাজনীতিতে আসলে আমার মূল উদ্দেশ্যটা কি? আমার মূল উদ্দেশ্য যে রাজনীতি যেটা মানুষ করতেছে, যে খালি রাজনীতি করে দোকান খুলে বসে, এই দোকানটা আমি বন্ধ করতে চাই মধুপুর ধনবাড়িতে। আমি তো পুরো বাংলাদেশ পারবো না, তাই না? আর ধনবাড়ি মধুপুরে এই রাজনীতির দোকানদারি যেন বন্ধ হয়, রাজনীতিকরা যেন রাজনীতির পাশাপাশি তাদের প্রত্যেকের যেন নিজস্ব আয় রোজগারের ব্যবস্থা থাকে। কারণ ওনার ব্যবস্থা কি? রাজনীতি, আর কিছু না। তাহলে তারা করবে কি বলেন তো? ওনার যদি রাজনীতির বাইরে কৃষিকাজ হোক, ঘোড়ার গাড়ি পাওয়া হোক, টেম্পু পাওয়া হোক, এগুলা যদি না থাকে উনি কি করবে বলেন?
উনি ওই টেম্পো স্ট্যান্ডে দাঁড়াবে, একটা কমিটি করবে, টেম্পো স্ট্যান্ড ব্যবসায়ী সমিতি সভাপতি পদটা নিবে, নেওয়া বলবে 10 টাকা করে দেওয়ার সময়, 20 টাকা করে দেওয়ার সময়, এই বলবে না? তাই চলতেছে না অলরেডি, চলতেছে না, এটা কথা বলেন না কেন? চলতেছে না এটা। আমি সর্বপ্রথম এই দোকানদারিটা বন্ধ করতে চাই। নেতা তো টাকা দেই না, উল্টা আমি সারাদিন কষ্ট করে 500 টাকা কামাই, ওইখান থেকে 20 টাকা ওনাকে দিয়া আমার বাড়িতে যাইতে হয়। আমি কি দেশের নাগরিক না? নাগরিক না? আমি সরকারকে ট্যাক্স দিই না আমার আইন শৃঙ্খলার জন্য, আমার নিরাপত্তার জন্য ট্যাক্স দিই না? এই যে 60% মনে করেন আপনারা যে 60% যে সেন্ট্রালে পড়ছেন, এইটাতে ট্যাক্স ধরে নাই সরকার। হয়তো আপনারা টের পাইছেন, ট্যাক্স দিয়ে কিন্তু এটা ফ্যাক্টরি দিয়ে বেরোচ্ছে। এই ট্যাক্সটা কে দিছে? আপনি দিছেন, আমি দিছি, আমরা মা বোনরা দিছি, সবাই দিছে, দিছে না? তাহলে আমরা আবার ওই টেম্পো স্ট্যান্ড সমিতির আবার টাকা দেবো কিছু না? বলেন। একইভাবে তারা সব জায়গায় দেখেন, গত এই 1 বছরের মধ্যে দেখেন সব ক্লাস পুলিশ শ্রমিক, পুলিশ শ্রমিকের সভাপতি আর বানাইছে এই কুলি। হ্যাঁ, আজকে সরকার শহীদকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু তার ছেলে কিভাবে পুলিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়, এই জবাবটাকে আপনারা দিতে পারবেন আমাকে? পারবেন? পারবেন দিতে কেউ? পুলিশ শ্রমিকের সভাপতি হবে কুলি যারা সত্যিকারের, রিক্সা শ্রমিকের সভাপতি হবে সত্যিকারের রিক্সা চালায়, এই পাহাড়ের পাতা বেচা খায় যারা সত্যিকারের পাতা ঝাড়ু দেয়, এরা হবে সভাপতি সেক্রেটারি, আমি যদি সুযোগটা পাই। কারণ তারা ভাই ভাই রক্ত খাবে না, এইভাবে চুষবে না, এইভাবে চুষবে না। ওরা তো ওই জোকের মতো আমাদের শরীরে বসে, আমরা টের পাই না, বুঝলেন নাই? সুন্দর সুন্দর কথা বলে, যোগ যখন কামড় দেয় টের পাওয়া যায়, অনেক কিছুই হয় নাই, হালকা হালকা চুলটা ভালোই লাগে, খারাপ না। কিন্তু কি করতেছে আসলে সে? আপনার রক্ত চুইসা ফুইলা খাইবা, তারপর সে নিচে পড়তেছে। এর যেটা দরকার নেই, হাতে 10 গুণ বেশি খাচ্ছে, খাচ্ছে না? এই যারা এরকম কমিটি বানায় না, কমিটির জন্য আগ্রহ, কুলি না হয় পুলিশ শ্রমিক সভাপতি, অটো রিক্সা সভাপতি, এই যে জিনিসগুলো করে, এরা হলো সমাজের গরিব মানুষকে চুষার জন্য এক ধরনের যোগ। এরাই গরিব মানুষকে চুষা চুষা নিঃস্ব করে ফেলতেছে। আমার ইনকামে আমি আমার সন্তান বিয়ে করাতে পারি না, আমার ইনকামে ওই 20 টাকা যদি একদিনে নেয়, আমার মাসে কয় টাকা যায় হিসাব করেন? 600 টাকা হলেও তো আমার বাচ্চাটা স্কুলে বেতনটা দিতে পারি না। তুমি এত বড় নেতা গল্প করো, তোমাদের এত বড় জমি জমা আছে, এত কিছু আছে, এইটার দিকে তোমাকে তাকায় থাকতে হয় কেন? এইটা না হলে তোমার চলে না কেন? সেই প্রশ্নগুলো দয়া করে নিজে থেকে করবে। আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ এই রাজনীতির দোকান খেলাটা আমি বন্ধ করবো সর্বপ্রথম, আপনাদের সামনে কথা দেবে। আর আমি যে আজকে কথা বলছি আপনার এই না যে আর কোনোদিন আসবো না, আমি এখানে আসবো, যে আমার সব ক্লোজ লোকজন, আপনারাও আজকে থেকে আমার ক্লোজ হয়ে গেল, আমরা আসবো। আমরা মানুষের নাহলে সমস্যা জানবো না। এই যে কথাগুলো আমি কিভাবে জানলাম? এইভাবেই তো জানলাম, মানুষ আমাকে বলছে, রিক্সাওয়ালার সাথে কথা বলছে, উনি বলছে ভাই 20 টাকা করে নেয়, অটোর কথা বলছে ভাই 20-30 টাকা করে নেয়, এভরিওয়ার যেখানে ঘুরে সিরিয়াল লাগে বন্ধে আবার 20 টাকা নেয়। মানে কত রকমের যে সিস্টেম তারা করছে। এই রাজনীতির এই দোকানদারি হলো প্রথম বন্ধ, প্রথম কাজ হলো। আর দ্বিতীয় কাজ হলো কি করলে আসলে মানে আমাদের আসলে সমস্যা কোথায়? মূল সমস্যা নেই, কেউ কথাই বলে না। মূল সমস্যা হলো আমরা যে খালি অনার্স মাস্টার্স পড়াই বা ওই লাইনে পড়াশোনা করে, এটা আমাদের মূল সমস্যা। এটাকে আপনারা বুঝেন, অনেকে হয়তো বুঝেন না। আমাদের কি দরকার? মনে করেন যারা GPA 5 গোল্ডেন A+ পায়, তাদের নিয়ে আসলে আমার ভাই বোন পিতা মাতার খুব একটা চিন্তা করতে হয় না। ওরা নিজের যোগ্যতায় টিউশনে করা হলেও তারা টাকা আপনার পকেটে পাঠাবে, আপনার ঘরে পাঠাবে। কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা, এদেরকে যেটা করতে হবে সাধারণ লাইনে না রেখে এদেরকে ব্যাপক হারে, মহিলা হন বা পুরুষ হন, যাই হন, ছাত্র বা ছাত্রী, SSC পাশের পরে যাদের রেজাল্ট খারাপ, মেধা একটু, মেধা তো সবাই আল্লাহকে সবাইকে সমান মেধা দেয় না, কম হবে কারো বেশি হবে। খারাপ যাদের মেধা, এরাও তো আমাদের সন্তান নাকি? এবং ওরা হলো 90 ভাগ। GPA পাস করা ভাই দেখছেন এবার রেজাল্ট SSC। তাহলে যে বাকি যে 90 ভাগ, এদেরকে যে প্ল্যানটা করতে হবে,
ওইটা হলো বেসিক্যালি সমাজকে যদি আগাইতে হয়, ওইটা হইতে হবে আমাদের মূল প্ল্যান। সেই প্ল্যানটা কি? আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো মধুপুর ধনবাড়িতে কমপক্ষে 5টা 10টা আর্জেন্টলি টেকনিক্যাল কলেজ করতে হবে। টেকনিক্যাল কলেজ কেন আমরা এগুলো বুঝি না, কঠিন কিছু না। টেকনিক্যাল কলেজ হলো সেই সমস্ত জায়গা যেখানে আপনাকে হাতে কলমে কাজ শেখানো হয়। জাপানে দেখেন মোবাইল বানায়, চায়নাতে মোবাইল বানায়, মেয়েরা শুধু সাদা ড্রেস পরে, কিছু দেখা যায় না, মোবাইলের যন্ত্রপাতি সংযোগ করতে দেখেন না, গাড়ির বিভিন্ন পার্টস গুলো লাগাইতেছে দেখেন না। এইগুলা হলো টেকনিক্যাল। এরা ছেলে মেয়ে সবাই এটা করতে পারে। আরেকটা আছে কি নার্স, সারা বিশ্বে প্রচুর নার্সের ডিমান্ড, ছেলে নার্স মেয়ে নার্স দুটাই। তাহলে এই ধরনের লেখাপড়া যদি আমাদের বাচ্চাদের যাদের রেজাল্ট একটু খারাপ আমরা করাইতে পারি, কয় বছর লাগে? আমি এসএসসির পরে অযথা ইন্টার পরে 2 বছর, এরপরে 4 বছর ওদেরকে আরো অনার্স করাই, এরপর আরো 1 বছর পড়াইলো মাস্টার্স। মোট 7টা বছর এই ধনবাড়ি কলেজ, মধুপুর কলেজ, এইসব জায়গায় আমরা নষ্ট করি। কিন্তু কোনোদিন দেখছে যে মধুপুর ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স করে কেউ মধুপুর কলেজে কেউ এটা নেগেটিভলি নেবেন না, কারণ ভালোগুলো তো মধুপুর থাকে না, ভালোগুলো চলে যায়, হয় ঢাকা যায়, ময়মনসিংহ যায়, জামালপুর যায়। যারা এখানে পরে দেখছেন কোনোদিন যে এখান থেকে বিসিএস ক্যাডার হচ্ছে, দেখছেন কোনোদিন? ডাক্তার হচ্ছে দেখছেন? এমবিবিএস ডাক্তার সরকারি, প্রাইভেটে পড়তে পারে, সরকারিতে দেখছেন? দেখেন না। তাহলে এই সন্তানগুলোর অবস্থায় 7টা বছর ওখানে নষ্ট না করে একটা মিথ্যা আশা যে পড়লেই ভালো চাকরি পাবা, পড়া শেষে আমি 20,000 টাকা চাকরি করি, এর বাইরে কিছু হয় না। এটা প্রতারণা করতেছে আমরা এদেশে। এদেরকে 7টা বছর জীবন থেকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অথচ যদি আমি এদেরকে এরপর এই 7 বছরের বদলে এসএসসির পরে 4টা বছর শুধু টেকনিক্যাল শিক্ষাটা পড়াই, এই পানির বোতলটা কেমনে বানাই শিখাবো, এই ঘড়িটা কেমনে বানাই শিখাবো, মোবাইলটা কেমনে বানাই শিখাবো, এই মাইক্রোফোনটা কেমনে বানাই শিখাবো, এইগুলাই তো কাজ। এই টেকনিক্যাল লোকের চাহিদা সারা বিশ্বে। তাহলে 4 বছর ট্রেনিং এর সাথে কি করবো? আমি একটা বিদেশি ভাষা শিখবো। এইটা কেন? মানে মধ্যপ্রাচ্যে পাঠাবো, সাথে ওই বছর ওই আরবি ভাষাটা সে শিখে যায়, তার জন্য এটা ভালো হয় না? হবে কিনা? জাপানে কোরিয়া পাঠায়, জাপানি কোরিয়ান ভাষা শিখাবো। যদি আমেরিকা পাঠায়, আমেরিকান ইংরেজি ভাষা শিখাবো। এই তো 4-5টা ভাষা শিখলেই তো হয়, তাই না? সবাই তো এক ভাষা শিখাবো। তাহলে এই জিনিসটা যখন করব, আমরা যে খালি মধ্যপ্রাচ্যে কামলা পাঠাই, কামলা হিসেবে পাঠাই, কামলা করে কাজ দেয়, যে মেষ পালে, ভেড়া পালে, মরুভূমিতে পয়লা থাকে, বেতন দেয় 30,000, ঠিক না? 3 লক্ষ খরচ করাইতে গেলেন, মাসে পায় 30,000, বাপ মায়ের কয় টাকা দিব? আর নিজেরই চলে না, ওই লোন শোধ করতেই ওর ভিসা আকামার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত লোকদেরকে পাঠাতে পারি, যেটা বর্তমানে কারা পাঠায় ওইসব দেশে, ফিলিপাইন্স পাঠায়, শ্রীলঙ্কা পাঠাবেন, ইন্ডিয়াও পাঠায়, আমরা পাঠাই খালি কামলা পাঠাই না। এই যারা কামলা হিসেবে যাচ্ছিল তাদেরকে জোর করে ধরে 4 বছর এখানে পড়াই যদি আমরা পাঠাইতে পারি, বা প্রচুর শিক্ষিত বেকার আছে যেটা কাজ করতে পারি, ওখানে গিয়ে ওদের ইনকাম মাসে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাহলে ওর ভিসার যে টাকা লাগলো যাইতে 3 লাখ, এটা 2 মাসে উঠে যাবে। গরিব মানুষের সন্তান যদি দেশের বাইরে যায়, ওরা কি টাকা কি দেশের বাইরে পাচার করে না দেশে পাঠায়? ওরা 100% টাকা বাপ মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে, বড় বোনের কাছে পাঠাবে না? তাহলে এই যে এখন যে তাহলে এই একটা জিনিস করলে 2টা ভালো কাজ হবে। একটা হলো এই যুবক যুবতী সমাজ যারা আছে তাদের একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হইল না? যখনই কর্মসংস্থান হবে, এই যুবক সমাজের বা যুবতীদের এই যে হতাশাগ্রস্ত জীবন, এই হতাশাগ্রস্ত জীবনটা অনেকটাই কেটে যাবে। আমি বলি 90% কেটে যাবে। পকেটে পয়সা থাকলে তখন কুচিন্তা আসে, তখন সুচিন্তা আসে মাথায়। অভাবে স্বভাব নষ্ট। এই অভাব তৈরি করে রাখা হয়েছে কৃত্রিম ভাবে। রাষ্ট্র কি পারতো না এই করে টেকনিক্যাল ক্লাস করতে? পারতো না? পারে না? পারে কিনা বলেন? পারবে না? আমাদের বাজেট কত? 2 লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেট। খালি বানায় বড় বড় প্রজেক্ট, খালি পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, ঢাকা শহর ওভার ব্রিজ, আন্ডার ব্রিজ সব বানায় এগুলা। আমার সন্তানের জন্য যেটা দরকার সেইটা হলো এই টেকনিক্যাল শিক্ষা। এইটা কারো করতে, আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ এইটা হলো আমার দ্বিতীয় কাজ, যে কর্মসংস্থানের লক্ষ্যে টেকনিক্যাল কলেজগুলো করে দেওয়া। এইটা যদি আমি তার গভর্নমেন্টকে ধরতে পারি, অবশ্যই করে দেবেন। আর আমি আর একার কথায় যদি না হয়, এমপি হই বা না হই,
আপনারা যারা উপস্থিত আছেন, এরকম আমি 200 সভা করছি, এই 200 সভায় সবার কাছে এই কথাটা আমি নিচ্ছি যে এই কাজে যদি কোনোদিন মধুপুরে আপনাদেরকে ডাকি, মনে করেন তারেক রহমান সাহেব আসলো প্রধানমন্ত্রী হিসাবে, অথবা শিক্ষামন্ত্রী যিনি হবে উনি আসলো, এই কাজে যদি আমি আপনাদেরকে ডাকি, আমি অটো ভাড়া দেবো না, নাস্তার টাকা দেবো না, কিচ্ছু দেবো না। এইটা আপনি যাবেন আপনার নিজের কাজে। বহুত মানুষের কাজে গেছেন না, মধুপুরে একটা অসুবিধা যাইতে